ডিয়ার ভিউয়ার্স, আপনারা প্রায়ই ওবিসি অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড কাস্ট বা অনগ্রসর শ্রেণী সংক্রান্ত নানা সমস্যা নিয়ে আলোচনা করতে শুনে থাকেন। আমিও বহুবার হাটে, পাড়ার চায়ের দোকানের আড্ডায়, বাসে, ট্রেনে কিংবা অফিসের আড্ডায় ওবিসি সংক্রান্ত নানা সমস্যার কথা শুনেছি। তাই ভাবলাম ওবিসি সম্পর্কিত সেই সমস্যাগুলি কয়েকটি ভিডিওর মাধ্যমে আলোচনা করা দরকার। এতে যেমন অনেকের ওবিসি সংক্রান্ত নানা জিজ্ঞাসার সমাধান হবে, তেমনি ওবিসি এর রাজনৈতিক প্রেক্ষাপটটিও স্পষ্টভাবে বোঝা যাবে। তাহলে আসুন ওবিসি এর বিষয়টি একেবারে শুরু থেকে শুরু করি। সম্প্রতি আমরা মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারোকে বলতে শুনেছিলাম যে ভারত রাশিয়া থেকে যে তেল কিনছে তার সুবিধা কেবলমাত্র ভারতের ব্রাহ্মণ জাতিরাই ভোগ করছে। অর্থাৎ এই উক্তির মাধ্যমে তিনি ভারতের বিভিন্ন বর্ণ ও জাতির মধ্যে ব্রাহ্মণদের বিরুদ্ধে বিরোধ তৈরি করতে চেয়েছিলেন। এমন কৌশল সাহেবরা নতুন করে শেখেননি, তারা 1757 সাল থেকেই প্রয়োগ করে আসছেন, যাকে ইংরেজিতে বলে ডিভাইড অ্যান্ড রুল পলিসি। অর্থাৎ সাহেবরা আমাদের মধ্যে সাম্প্রদায়িক ও ধর্মীয় বিভেদ, জাতিভেদ প্রথা ইত্যাদি ছড়িয়ে দিয়ে আমাদের ঐক্য নষ্ট করেছিল। আর এই কৌশলেই প্রায় 200 বছর ভারতকে পরাধীন করে রেখেছিল। কিন্তু স্বাধীন হতে গেলে ধর্মীয় ও জাতিগত ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে, এই চেতনা প্রথম জাগিয়ে তুলেছিলেন স্বামী বিবেকানন্দ, যিনি বলেছিলেন, হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই, বলো মূর্খ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, দরিদ্র ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুকালের লীলাভূমি, যৌবনের উপবন, বার্ধক্যের বারাণসী। জাতির জনক গান্ধীজিও বুঝেছিলেন যে ব্রাহ্মণ, মুচি, মেথর, হাঁড়ি, হিন্দু, বৌদ্ধ, জৈন সবাইকে একসাথে না করলে ভারতের স্বাধীনতা অসম্ভব। সেই থেকেই অনগ্রসরদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার প্রয়াস শুরু হয়। 1947 সালে ভারত স্বাধীন হলো। ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে সংবিধান রচিত হয়, যার উদ্দেশ্য প্রস্তাবনায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে দেশের সকল নাগরিক যেন সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তা, অভিব্যক্তি, বিশ্বাস, ধর্ম ও উপাসনার স্বাধীনতা, প্রতিষ্ঠা ও সুযোগের সমতা নিশ্চিতভাবে লাভ করতে পারেন, এই লক্ষ্যেই সংবিধান রচিত হয়েছে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু দেখলেন ভারতের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই 4 বর্ণের মধ্যে শূদ্ররাই সামাজিক, অর্থনৈতিক ও ন্যায় বিচারের দিক থেকে সবচেয়ে পিছিয়ে। দেশের সামগ্রিক উন্নয়ন করতে গেলে এই শ্রেণীর মানুষদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে। এই উদ্দেশ্যে সংবিধানের 341 ও 342 নম্বর ধারায় যথাক্রমে তফসিলি জাতি ও তফসিলি উপজাতিকে চিহ্নিত করে তাদের উন্নয়নের জন্য রাজ্য সরকারগুলিকে পৃথক দপ্তর গঠন করা হয়। কিন্তু তফসিলি জাতি ও তফসিলি উপজাতির বাইরেও এমন বহু মানুষ রয়ে গেলেন যারা সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে ছিলেন। এরা সমাজের নির্দিষ্ট কিছু ঐতিহ্যবাহী পেশার সঙ্গে যুক্ত, দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। কিন্তু নানা কারণে বংশানুক্রমিক পেশায় অবনতি ঘটলে এরা প্রান্তিক হয়ে পড়েন। এই শ্রেণীর মানুষদের রাষ্ট্র ওবিসি বা আদার ব্যাকওয়ার্ড কাস্ট হিসেবে চিহ্নিত করে। 1953 সালে নেহেরু সরকার কাকা কালেলকর কমিশন গঠন করে ওবিসি চিহ্নিতকরণের জন্য। কমিশন 1955 সালে রিপোর্ট জমা দেয়, যেখানে জাতকেই অনগ্রসরতার একমাত্র মানদণ্ড হিসেবে ধরা হয়। পণ্ডিত জওহরলাল নেহেরুর সরকার সেই রিপোর্টের সুপারিশ গ্রহণ করেনি। পরে 1979 সালে মোরারজি দেশাই সরকারের সময় 1 জানুয়ারি তারিখে বিপি মণ্ডলের সভাপতিত্বে মণ্ডল কমিশন গঠিত হয়। কমিশন 1980 সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে রিপোর্ট জমা দেয়।
সেখানে 3740টি জাতিকে সামাজিক ও শিক্ষাগতভাবে অনগ্রসর হিসেবে চিহ্নিত করা হয় এবং বলা হয় এদের সংখ্যা দেশের মোট জনসংখ্যার প্রায় 52%। কমিশন সুপারিশ করে যে ওবিসিদের শিক্ষা ও চাকরিতে 27% সংরক্ষণ দিতে হবে, তবে এসসি, এসটি এবং ওবিসি এই 3 শ্রেণীর মোট সংরক্ষণ যেন 50% এর বেশি না হয়। ইন্দিরা গান্ধীর সময় কমিশনের রিপোর্ট জমা পড়লেও তিনি তা কার্যকর করেননি। তার মৃত্যুর পর রাজীব গান্ধীও সুপারিশ বাস্তবায়নে আগ্রহ দেখাননি, কারণ তিনি চেয়েছিলেন একটি কাস্টলেস ইন্ডিয়া গড়ে তুলতে। অবশেষে 1990 সালের 7ই আগস্ট প্রধানমন্ত্রী ভিপি সিং মন্ডল কমিশনের সুপারিশ কার্যকর করার ঘোষণা দেন, অর্থাৎ ওবিসিদের শিক্ষা ও চাকরিতে 27% সংরক্ষণ দেওয়ার ঘোষণা করেন। প্রধানমন্ত্রী ভিপি সিং এর নেতৃত্বে ন্যাশনাল ফ্রন্ট সরকার গঠিত হয়, যেখানে ছিল জনতা দল, তেলেগু দেশম পার্টি বা টিডিপি, দ্রাবিড় মুনেত্রা কাজাগম বা ডিএমকে, অসম গণ পরিষদ বা এজিপি এবং ন্যাশনাল কংগ্রেস জাতীয়তাবাদী। এই জোটের অন্যতম প্রতিশ্রুতি ছিল মন্ডল কমিশনের সুপারিশ কার্যকর করা। কিন্তু এই ঘোষণার পরপরই শুরু হয় তীব্র বিরোধিতা ও দেশব্যাপী আন্দোলন, যা ইতিহাসে মন্ডল আন্দোলন নামে পরিচিত। কমিশনের সুপারিশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন জমা পড়ে। এর মধ্যে বিশিষ্ট আইনজীবী ইন্দিরা সাহানি নিজেও জনস্বার্থ মামলা করেন। আবেদনকারীদের পক্ষে ছিলেন ইন্দিরা সাহানি, এ পালকিওয়ালা, জিএল সাংভি, কে বেণুগোপাল প্রমুখ। সরকার পক্ষের আইনজীবী ছিলেন রাম জেঠমালানি, ডক্টর রাজীব ধাওয়ান ও শান্তিভূষণ। দীর্ঘ 2 বছর পর 1992 সালের 16 নভেম্বর সুপ্রিম কোর্ট মন্ডল কমিশনের সুপারিশকে বৈধতা প্রদান করে, তবে শর্ত হিসাবে জানায় ক্রিমি লেয়ার অর্থাৎ অর্থনৈতিকভাবে সচ্ছল ওবিসিরা এই সুবিধা পাবেন না এবং এসসি, এসটি, ওবিসি মিলিয়ে মোট সংরক্ষণ যেন 50% না ছাড়ায়। সরকার এই রায় কার্যকর করার জন্য 1993 সালে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস বা এনসিবিসি গঠন করে। পরবর্তীতে 2018 সালে সংবিধানের 102তম সংশোধনের মাধ্যমে এই কমিশন সাংবিধানিক মর্যাদা পায়। 2006 সাল থেকে আইআইএম, আইআইটি প্রভৃতি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানেও ওবিসিদের জন্য 27% সংরক্ষণ কার্যকর হয়। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল ওবিসি সৃষ্টির প্রাথমিক ইতিহাস। তবে ওবিসি সংক্রান্ত আরও বহু জটিলতা আজও রয়ে গেছে। সেই বিষয়গুলি পরবর্তী ভিডিওগুলোতে নিশ্চিতভাবে আলোচনা করব। ততক্ষণ সবাই সুস্থ ও সুরক্ষিত থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।